পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে তেহরানের নরক নেমে আসবে হুঁশিয়ারি ট্রাম্পের। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর কড়া সমালোচনা। 2 মাস পর তেল রফতানি শুরু ইরানের। গাজায় ইয়েলো জোন সম্প্রসারণ, ইসরায়েলের নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। ভূমি দখলের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান মিশরের। মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা অব্যাহত। শীতের আগেই পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি। রাশিয়া ইউক্রেনকে শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের, সহায়তার আশ্বাস। বিশ্বকাপে রেকর্ডের পাতা তছনছ। মেসির জাদুকরি হ্যাট্রিকে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে গুঁড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার। বিশ্বজুড়ে সমর্থকদের উল্লাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুত ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করলেন ট্রাম্প। বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। ফ্রান্সে G7 সম্মেলনে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় সাংবাদিকদের সামনে ইরান ইস্যুতে কথা বলেন ট্রাম্প। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি। ইরানের সঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক সমঝোতা স্মারক সই এবং পরবর্তী আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। সম্পর্ক স্বাভাবিকের দাবি করলেও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, চুক্তিতে সেটাই বলা আছে। তারা পারমাণবিক অস্ত্র কিনতে পারবে না, তৈরি করতে পারবে না, উন্নয়নও করতে পারবে না। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটালি সমঝোতা স্মারক সই হয়েছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই দেশের মধ্যে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা। সমঝোতা স্মারকটির মেয়াদ 60 দিন। এই সময়সীমার মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শেষ করতে হবে। শুক্রবার জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ইরানও। G7 সম্মেলনে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকেও এক হাত নেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইসরায়েলকে থামতে বললেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। রোববার ইরান ইসরায়েল চুক্তি ঘোষণার পর নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেন। আমাদের ছাড়া, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বলে কিছু থাকতো না। আমাকে ছাড়াও ইসরায়েলও থাকতো না, কারণ আমি যা করেছি তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিল না। নেতানিয়াহুর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু এখন লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে বারবার চুক্তি লঙ্ঘন করে বৈরুতে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত। পুরো এলাকা লকডাউন চলছে তদন্ত। নিউ জার্সিতে সন্দেহভাজন ব্যক্তির গাড়ির ধাক্কায় অভিবাসন কর্মকর্তা আহত। এবার ফিফা বিশ্বকাপের খবর। প্রথম ম্যাচেই লিওনেল মেসি জাদু দেখল ফুটবল বিশ্ব। জাদুকরি হ্যাট্রিকে স্পর্শ করলেন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে 3-0 গোলে গুঁড়িয়ে উড়ন্ত সূচনা হলো আলবি সেলেস্তেদের। আকাশে নীল জার্সিতে ক্যারিয়ারের 200তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্ট। বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা হলো চ্যাম্পিয়নের মতোই। কানসাস সিটি স্টেডিয়াম সাক্ষী হলো এক জাদুকরী রাতের। রেকর্ডের পাতায় নিজের নাম আরো সমৃদ্ধ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে চতুর্থ শিরোপা জয়ের অভিযান শুরু করলো আর্জেন্টিনা।
লিওনেল স্কালোনি পছন্দের 4-3-3 ফরমেশনে দল নামান মাঠে। চমক বলতে একটাই, বেঞ্চে হুলিয়ান আলভারেজ, তার জায়গায় শুরুর একাদশে থিয়াগো আলমাদা। দানবীয় কানসাস সিটি স্টেডিয়ামে তখনও দর্শকরা ঠিকমতো নিজেদের আসনে বসার সুযোগই পাননি। তার আগেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। খেলার মাত্র 5 মিনিটেই বল জালে পাঠান লিওনেল মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হলেও তা থেমে যায় রেফারি অফসাইডের বাঁশি বাজালে। এর কিছু সময় পরই আলজেরিয়া বল পাঠায় আর্জেন্টিনার জালে, কিন্তু এবারও একই ভাগ্য বরণ করে নিতে হয় আফ্রিকান দলটিকে। অফসাইডে বাতিল হয় গোল। ম্যাচে আধিপত্য নিয়েই খেলতে থাকে আর্জেন্টিনা। মাহেন্দ্র খন আসে 17 মিনিটে। আলজেরিয়ার 4 ফুটবলারকে ফাঁকি দিয়ে বন্ধু রদ্রিগো ডিপলের ডিফেন্স চেরা পাস খুঁজে পায় লিওনেল মেসিকে। ডিবক্সের বাইরে থেকে নেওয়া শট জালে পাঠিয়ে গোলের খাতা খোলেন লিওনেল মেসি। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিবক্সে আরও কিছু আক্রমণ করলেও সেগুলো দেখেনি সফলতার মুখ। ফলে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। 55 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল আলবিসেলেস্তেদের। এবার লাউতারো মার্টিনেজের শট রুখে দেন আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান। তবে ম্যাচে 60 মিনিটে আর পারেননি জিনেদিন জিদানের পুত্র। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জোরালো শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়া গোলরক্ষক। ঠিক জায়গা মতো দাঁড়িয়েছিলেন মেসি, মুহূর্তেই বল পাঠিয়ে দেন জালে। বিশ্বকাপ ইতিহাসে নিজের 15তম গোল করেন লিওনেল মেসি। অবশ্য জাদুকরের জাদু তখনও শেষ হয়নি। 66 মিনিটে হ্যাটট্রিক পূরণ করার সুযোগ এসেছিল মেসির সামনে। তবে এ দফায় গোলরক্ষক বেশ দক্ষতার সঙ্গেই রুখে দেন আলবিসেলেস্তে অধিনায়কের নেওয়া শট। তবে 70 মিনিটে কেউই বাধা হতে পারেননি মেসির সামনে। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে পেলেন প্রথম হ্যাটট্রিক, সঙ্গে বসলেন মিরোস্লাভ ক্লোজার পাশে। ফিফা বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচের বাকি সময়ে আলজেরিয়া চেষ্টা করে গেছে গোল শোধের, কিন্তু এই রাতটা ছিল শুধুই মেসির। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহাতারকার নাম। এক ম্যাচে 2 রেকর্ড স্পর্শ লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, সেই সঙ্গে যৌথভাবে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও আর্জেন্টাইন তারকা। নিজের 200তম ম্যাচটা হয়তো এর চেয়ে ভালোভাবে আর রাঙাতে পারতেন না আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে যখন ফেভারিটে হোঁচট খাচ্ছিল, সেখানেও ব্যতিক্রম আর্জেন্টিনা। দাপুটে পারফরমেন্সে জানান দিল তারা প্রস্তুত নিজেদের 4র্থ বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য। কানসাস সিটি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত, আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে ওয়েলমিংটন হাসপাতালের ভেতরে এই গুলির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় 500 ব্লক ওয়েস্ট 14তম স্ট্রিটের এই হাসপাতাল ক্যাম্পাসে সম্ভাব্য সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর পুরো এলাকা লকডাউন করা হয়। পরে রোগী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। পুলিশ জানায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। গুলিবিদ্ধ 2 ব্যক্তি হাসপাতালের কর্মী নাকি হামলার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত করা হয়নি। তাদের শারীরিক অবস্থার বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। আরও ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে ইয়েলো জোন সম্প্রসারণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। G7 সম্মেলনে তেল আবিবকে ভূমি দখলের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও আবারও ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় 1000 মানুষের প্রাণহানি হয়েছে। স্ট্রনের 3য় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাব সেখানে। সবাই পেয়ে গেছে, সবার চলে আসছে। এই যে আমার হাতে একটা মোবাইল আছে, এটাতে সবার চলে এসছে। আপনারা যারা সামনে পাবেন, এখানে যারা আছেন মোবাইল চেক করেন, ওই যে এই সাইডে বসুন না, যারা পাবেন ডান দিকে বসে সামনে। এই যে দেখেন মোবাইল চেক করেন সবার। ছেলেরা মোবাইল দেখে লাভ নাই, আমরা ছেলেদেরকে দিচ্ছি না, এটা শুধু মহিলাদের জন্য। তাদের ছেলেদের মোবাইল দেখে লাভ হবে না। এই যে মায়েরা সামনে বসে আছেন, পেয়েছেন আপনারা? আসছে আপনাদের? ভেরি গুড। অনলাইনে যারা আছেন আপনারা একটু জিজ্ঞেস করেন আপনাদের ওখানে যারা পাবে তারা পেলো কিনা, সবার মোবাইলে গিয়েছে কিনা। আমি কেরানীগঞ্জে দেখতে পাচ্ছি মানুষের হাত থেকে বোঝা যাচ্ছে পেয়েছে। অন্য অন্য জায়গায় রামগঞ্জ, কেরানীগঞ্জ, এরপরে আচ্ছা কেরানীগঞ্জে পেয়েছে বোঝা যাচ্ছে। তারপরে আরেকটাতে যাই আমরা, কোনটাতে যাবো? শৈলকুপা পেয়েছে? আইনমন্ত্রীর ওখানে গেছে? আচ্ছা গুড, পেয়েছে।
তারপর নিচে গুলো দেখেন উপরগুলা। পীরগঞ্জের কি খবর? রংপুর পেয়েছে, ভেরি গুড। আচ্ছা, কেরানীগঞ্জ পেয়েছে। দোয়ারা বাজারের কি খবর? নড়াচড়া নাই কেন দোয়ারা বাজারে? আচ্ছা, তারপরে দোয়ারা বাজারে হাত তুলেছে, পেয়েছে, ওকে, তাহলে দিচ্ছে। এরপরে লেখাগুলো বোঝা যাচ্ছে না। সেনবাগ, খাগড়াছড়ি কোথায়? খাগড়াছড়ি পেয়েছে। আচ্ছা, রাঙামাটি, খাগড়াছড়ি, ওকে, খাগড়াছড়ি পেয়েছে। তারপরে গোপালপুর কোথায় গেল? টাঙ্গাইল, গোপালপুর। সরাসরি ছিলাম মৌলভীবাজারে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সম্পূর্ণ অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে নির্মিত রাম মন্দিরে ভক্তদের দোয়া অর্থ তসরুপের অভিযোগ ঘিরে চরম রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্য সরকার জালিয়াতির অভিযোগ তদন্তে বিশেষ দল গঠন করার পর এর কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি প্রথম রাম মন্দিরের দানের টাকা তসরুপের বিষয়টি সামনে আনে। কংগ্রেসও মন্দিরের ট্রাস্টের কার্যক্রম নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে। দলটির দাবি, মন্দিরের ট্রাস্টের অব্যবস্থাপনায় প্রায় 200 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ট্রাস্টের সঙ্গে জড়িত থাকায় নরেন্দ্র মোদীও দায় এড়াতে পারেন না বলে দাবি করেছে আম আদমি পার্টি। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বন্ধে আলোচিত 14 দফা সমঝোতা স্মারক সামনে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। পারমাণবিক অস্ত্র তৈরি না করা, $300 বিলিয়ন পুনর্গঠন তহবিলের মতো বড় বিষয় থাকলেও পরমাণু কর্মসূচির চূড়ান্ত সমাধান এখনো ঝুলে আছে আলোচনার টেবিলে। সমালোচকরা প্রশ্ন তুলে বলেছেন, এটি কি আসলেই শান্তি চুক্তির ভিত্তি, নাকি কঠিন ইস্যুগুলো ভবিষ্যতের আলোচনার জন্য স্থগিত রাখার কূটনৈতিক কৌশল? মধ্যপ্রাচ্যের দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা হলেও চুক্তির পূর্ণাঙ্গ পাঠ এখনও প্রকাশ হয়নি। তবে ব্লুমবার্গ এবং আল আরাবিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে 14 দফা নথিতে থাকা নতুন কাঠামোর রূপরেখা। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের ঘোষণা। যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা একে অপরের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবে না। একই সঙ্গে একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করার অঙ্গীকারও করা হয়েছে। এতে লেবানন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধের কথাও উল্লেখ করা হয়। চুক্তির সবচেয়ে সংবেদনশীল অংশ ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান বলছে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং এর মজুদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে আগামী 60 দিনের আলোচনায় সমাধান খোঁজা হবে। ফলে মূল বিরোধের কেন্দ্রবিন্দু এখনও অমীমাংসিতই থেকে যাচ্ছে। ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন তহবিল গঠনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ইরানের উপর থাকা আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সময়ে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রফতানির জন্য বিশেষ ছাড় দেওয়ার কথা উল্লেখ রয়েছে। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। চূড়ান্ত সমঝোতার 30 দিনের মধ্যে আশেপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহারের অঙ্গীকার করবে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেবে। শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে চুক্তিকে আন্তর্জাতিক বৈধতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। 2 মাস বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক বাজারে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ও চুক্তির খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 4% কমে ব্যারেল প্রতি $80 নিচে নেমে এসেছে, যা গত 3 মাসের মধ্যে সর্বনিম্ন। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স জানায়, প্রায় 2 মাস বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানি শুরু হয়েছে। বুধবার ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি এনআইটিসি পরিচালিত অন্তত 2টি সুপার ট্যাঙ্কারের মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে। জাহাজ দুটিতে প্রায় 38 লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে। এর মধ্যে এনআইটিসির মালিকানাধীন স্ট্রিম নামের একটি ট্যাঙ্কার পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে গন্তব্যের পথে রওনা হয়েছে। গেল 7 সপ্তাহ ধরে ওই এলাকায় অবস্থান করছিল জাহাজটি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হওয়ায় তেল পরিবহন ও রপ্তানির ওপর থাকা অনিশ্চয়তা ধীরে ধীরে কমছে।
এদিকে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির খবরের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম 4% কমে ব্যারেল প্রতি $80 নিচে নেমে এসেছে, যা গত 3 মাসের মধ্যে সর্বনিম্ন। অথচ ইরানকে ঘিরে সংঘাতের চরম পর্যায়ে একই তেলের দাম প্রায় $120 পর্যন্ত উঠেছিল। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে। সেই চুক্তি কার্যকর হলে ইরান তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন, এতে শুধু তেলের দামই নয়, বৈশ্বিক মূল্যস্ফীতি, বিদ্যুৎ গ্যাসের ব্যয় এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কাও কমতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। G7 সম্মেলনের বাইরে গাজায় মানবিক সংকটের বিষয়টি সামনে আনতে বিক্ষোভ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ভেন্যুর কাছাকাছি জেনেভা হ্রদের তীরে এই প্রতীকী বিক্ষোভের আয়োজন করা হয়। কাগজের তৈরি মুখোশ পরে G7 নেতাদের প্রতীকী রূপ ধারণ করেন কর্মীরা। তাদের হাতে ছিল বিশুদ্ধ পানির গ্লাস, আর মাঝখানে রাখা হয় গাজা লেখা একটি বড় বোতল, যা ভরা ছিল নোংরা পানিতে। এর মাধ্যমে অবরুদ্ধ উপত্যকায় নিরাপদ পানির সংকটকে তুলে ধরা হয়। অক্সফামের দাবি, গাজার 82% মানুষ নিরাপদ পানীয় জলের সুযোগ থেকে বঞ্চিত। সংস্থাটি জানায়, গাজা এবং অন্যান্য সংঘাত কবলিত অঞ্চলের মানবিক সংকট G7 নেতাদের আলোচনায় যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে পরিস্থিতি সম্মেলনের এজেন্ডায় থাকলেও গাজার মানবিক বিপর্যয়ের দিকে বিশ্ব নেতাদের আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। রাশিয়া ইউক্রেনকে শান্তি চুক্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে G7 সম্মেলনে সাইডলাইন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই কথা জানান। তিনি বলেন, এই প্রক্রিয়ায় ট্রাম্প নিজেও সহায়তা করবেন, আর শীত আসার আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি। এদিকে আলোচনার মধ্যেও অব্যাহত রয়েছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় কিয়েভে মস্কোর হামলার ছবি ট্রাম্পকে দেখান জেলেনস্কি। ট্রাম্প রাশিয়ার এই হামলাকে সমর্থন করেননি। বৈঠকে রাশিয়া ইউক্রেনকে শান্তি চুক্তির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি নিজেও এই প্রক্রিয়ায় সহায়তা করবেন বলে জানান। রাশিয়ার একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুদেশেই বিপুল সংখ্যক মানুষ হারিয়েছে। গত মাসেই দুই পক্ষ মিলিয়ে 35,000 সেনা নিহত বা হতাহত হয়েছে। ট্রাম্পের সঙ্গে বৈঠক ভালো হয়েছে বলে সাংবাদিকদের জানান জেলেনস্কি। বলেন, ইউক্রেনের মূল মনোযোগের বিষয় ছিল আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা। তাছাড়া রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও আলোচনা হয়েছে। শীত মৌসুম শুরুর আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি। শীত আসার আগে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলা আরও চাপ তৈরি করবে বলে সতর্কবার্তা দেন তিনি। শীত আসার আগেই একটি বৈঠকের আয়োজন করার চেষ্টা করা উচিত। গত শীত আমাদের জন্য ভয়াবহ ছিল, আর একটি একই ধরনের শীতের মধ্য দিয়ে যেতে চাই না। রাশিয়াকেও বুঝতে হবে যে আমরা যেমন কঠিন সময় পার করছি, তাদের জন্য পরিস্থিতি সহজ হবে না। এদিকে ইউরোপীয় কূটনীতিকরাও এই বৈঠককে গঠনমূলক আখ্যা দিয়েছেন। তবে ট্রাম্প রাশিয়ার ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এড়িয়ে চলছেন বলে জানিয়েছেন দুই কূটনীতিক। শান্তি চুক্তি নিয়ে কথা উঠলেও থেমে নেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। মস্কোয় একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। রুশ কর্তৃপক্ষের দাবি, অন্তত 60টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে দোনেস্কে 120টি ভবন নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মহাসড়কে ছোট বিমান বিধ্বস্তে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে টেক্সাসের লারেডোর লুপ 20 মহাসড়কে বিমানটি বিধ্বস্ত হয়। লারেডো পুলিশ জানায়, বিমানটিতে মোট 6 জন আরোহী ছিলেন। বিমানটি সড়কে আছড়ে পড়ে আগুন ধরে গেলে পথচারীরা নিজেদের গাড়ি থামিয়ে ককপিটের জানালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি মহাসড়কের উপর এক পাশে কাত হয়ে পড়ে আছে। দুর্ঘটনার পর লুপ 20 মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে সড়কে চলাচলরত অন্য কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কঙ্গোয় ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা হাজার হাজার মানুষের খোঁজ মিলছে না।
এতে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে চিকিৎসা অবকাঠামোর ঘাটতি, জনসচেতনতার অভাব এবং তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে প্রাদুর্ভাব এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। প্রতিবেশী উগান্ডাতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে। কঙ্গোয় চলমান ইবোলা প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকা ও পূর্ব কঙ্গোর অতীতের ভয়াবহ প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মহাপরিচালক জ্যা কাসেয়া। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 800-র বেশি, যার মধ্যে মৃত্যু হয়েছে শতাধিক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সতর্ক করা হয়েছে। আমরা যদি খুব দ্রুত এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে পরিস্থিতি পশ্চিম আফ্রিকা এবং বিশ্বের পূর্বাঞ্চলে যা দেখা গিয়েছিল তার চেয়েও ভয়াবহ হতে পারে। সামগ্রিকভাবে যেখানে আমাদের লক্ষ্য ছিল 33,000 মানুষকে অন্তর্ভুক্ত করা, সেখানে আমরা এখন পর্যন্ত 12% মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। স্বাস্থ্য কর্মকর্তাদের সবচেয়ে বড় উদ্বেগ এখন সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজে ব্যর্থতা। আফ্রিকা সিডিসি বলছে 26,000-এরও বেশি সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তির অবস্থান অজানা। তারা কোথায় আছেন, কার সঙ্গে মিশছেন কিংবা নতুন করে সংক্রমণ ছড়াচ্ছেন কিনা সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য নেই। বিশেষজ্ঞদের মতে কার্যকর কন্ট্যাক্ট ট্রেসিং ছাড়া সংক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব। চিকিৎসা কেন্দ্রের স্বল্পতা এবং স্থানীয় জনগণের একাংশের অনীহার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের কর্মকর্তারা সতর্ক করেছেন প্রাদুর্ভাব এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি এবং এটি নিয়ন্ত্রণে আনতে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে ইবোলার মৃত ব্যক্তির দেহ অত্যন্ত সংক্রামক হওয়ায় সুরক্ষা ব্যবস্থা ছাড়া প্রচলিত দাফন প্রথা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে। সংকট মোকাবেলায় অর্থায়নও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও বুরুন্ডির প্রেসিডেন্ট জানিয়েছেন প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় $518 মিলিয়ন 1/5-এরও কম অর্থ এখন পর্যন্ত সংগ্রহ করা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ধরনের ইবোলার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই এবং কার্যকর টিকা প্রস্তুত হতে 9 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এরই মধ্যে প্রতিবেশী উগান্ডায় 19টি সংক্রমণ ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা সীমান্তে ইবোলার বিস্তার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংক্রমণ ঠেকাতে শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরাই নন, মাঠে নেমেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখরাও। প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ায় স্থানীয় ইনফ্লুয়েন্সাররাও মোবাইল ফোন হাতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের আশা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই প্রচারণা গুজব কমাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের মণিপুরে নিহত 6 নাগা যুবকের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার এবং রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানান। গেল 13 মে মণিপুরের নেইলন ভাইফেই গ্রাম থেকে অপহরণ করা হয় 6 নাগা যুবককে। এরপর দীর্ঘ অনুসন্ধান চালিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ বলছে প্রায় 450 জন পুলিশ সদস্য 24 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালায়। শিগগিরই 16 বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ড সরকার। এই পদক্ষেপ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। প্রতিবেশী ইংল্যান্ডের পর এবার 16 বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ডও। মঙ্গলবার দেশটির মন্ত্রী পরিষদে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন আয়ারল্যান্ডের উচিত যুক্তরাজ্যের পদক্ষেপ অনুসরণ করা। আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের এক সভায় এ বিষয়ে আলোচনা হবে বলেও জানানো হয়। বৈঠকে আরো বলা হয় ইউই থেকে সর্বসম্মতি পাওয়া না গেলেও আয়ারল্যান্ডের অভ্যন্তরীণ আইন অনুযায়ী তা বাস্তবায়নের অধিকার রয়েছে। আয়ারল্যান্ড সরকারের এই পদক্ষেপ বাস্তবায়ন হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে তা সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন এখানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। এক্ষেত্রে অভিভাবকদের সহায়তার কথাও উল্লেখ করেন তারা। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত আইনকে সমর্থন করি এবং আমি বিশ্বাস করি রাষ্ট্রের এই উদ্যোগ শিশু কিশোরদের স্বাধীনতা কেড়ে নেওয়া নয়, বরঞ্চ তাদেরকে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যেই সরকার
এই আইন করছে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তিতার কারণে আমাদের শিশুরা বিভিন্ন রকম মানসিক চাপ বা ট্রামার মধ্যে দিয়ে যায়। আমাদের শিশুদের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই আইনটি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রথম বিধিনিষেধ দেওয়া দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তার ভেরিফাইড পেজে আয়ারল্যান্ডকে স্বাগত জানিয়ে বলেন, শিশুদের সুরক্ষায় ভালো উদ্যোগ এটি। কানাডা, ফ্রান্স সহ ইউরোপের আরো কয়েকটি দেশ একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। অনলাইনে শিশু সুরক্ষা বিষয়ে দ্রুতই প্রস্তাবনা আসবে বলেও ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় কমিশনও। বর্তমানে শিশুরা অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করায় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রয়েছে চরম ঝুঁকিতে। এ থেকে পরিত্রাণ পেতে আইরিশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অবশ্যই প্রশংসার। এই পদক্ষেপগুলো হতে পারে অন্য দেশগুলোর জন্য অনুকরণীয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মেক্সিকোয় রাতারাতি তারকা বনে গেছে হাঁস মার্লিন। মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই হাঁস। দেখেই সেলফি তুলতে ভিড় করছেন পথচারীরা। বিশ্বকাপ উন্মাদনার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মার্লিন এখন অনেকের কাছে মেক্সিকোর অঘোষিত মাস্কট। বিশ্বকাপের উত্তাপে যখন ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব, তখন মেক্সিকোর রাস্তায় সবার নজর কেড়ে নিয়েছে পোষা হাঁস মার্লিন। শহরের রাস্তায় মেক্সিকোর জাতীয় দলের জার্সি আর পায়ে মোজো পরে ঘুরে বেড়ানো মার্লিন এখন স্থানীয়দের কাছে পরিচিত মুখ। দেখলেই পড়ে যাচ্ছে সেলফির হিড়িক। খাবারের অপেক্ষায় থাকা কিংবা পানিতে সাঁতার কাটা, সব জায়গাতেই এখন ক্যামেরার নজরে মার্লিন। মার্লিনের মালিক কার্লা ইভেতে গোমেজ ও তার ছেলে ক্রিস্টিয়ান। তারা জানান, একদিন রিফর্মা এভিনিউ দিয়ে স্বাভাবিকভাবেই হাঁটছিলেন তারা। তখন সামাজিক মাধ্যমে মার্লিনের ভিডিও ছড়িয়ে পড়লে হঠাৎ করে জনপ্রিয় হয়ে ওঠে হাঁসটি। আমরা রিফর্মা এভিনিউতে কাজ করছিলাম। আসলে দিনটা আমাদের জন্য একেবারেই স্বাভাবিক ছিল। সত্যি বলতে মার্লিন যে এতটা জনপ্রিয়তা পাবে তা আমরা কখনোই কল্পনা করিনি। একটি ভিডিওতে মার্লিনকে মেক্সিকোর পতাকা ঠোঁট দিয়ে স্পর্শ করতে দেখা যায়, যা ফুটবল সমর্থকদের মাঝে আরও জনপ্রিয় করে তোলে হাঁসটিকে। অনেকেই এখন মার্লিনকে বিশ্বকাপের অফিসিয়াল নয়, বরং জনপ্রিয় মাস্কট হিসেবে দেখছেন। তবে এই জনপ্রিয়তা নিয়ে বিতর্কে জড়াতে চান না মার্লিনের মালিক। মার্লিনের প্রতি মানুষের এ ভালোবাসায় খুশি পুরো পরিবার। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে তেহরানে নরক নেমে আসবে হুঁশিয়ারি ট্রাম্পের। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর কড়া সমালোচনা। 2 মাস পর তেল রপ্তানি শুরু ইরানের। গাজা ইয়েলো জোন সম্প্রসারণ, ইসরায়েলের নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। ভূমি দখলের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান মিশরের। বিশ্বকাপে রেকর্ডের পাতা তছনছ মেসির। জাদুকরী হ্যাট্রিকে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে গড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার। বিশ্বজুড়ে সমর্থকদের উল্লাস। এই ছিল আন্তর্জাতিক সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।